এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকের আমার ভিডিওটা ইন্টারলেকেন নিয়ে। ইন্টারলেকেনকে হার্ট অফ সুইজারল্যান্ড বলা হয়, যা থুন লেকের ডিপ ব্লু জল এবং স্নো কভার্ড মাউন্টেন দ্বারা বেষ্টিত। ইন্টারলেকেন হলো বার্নিস ওভারল্যান্ডে অবস্থিত একটা সুইস টাউন, যা লেক ব্রিন্স এবং থুন লেকের একটা মধ্যবর্তী ল্যান্ড। এটাকে ম্যাজিক্যাল প্লেস অফ পাওয়ার বলা হয় বিটুইন মাউন্টেন অ্যান্ড ভ্যালি। আমরা বার্ন সেন্ট্রাল স্টেশন থেকে ট্রেন ধরে ডাইরেক্ট পৌঁছেছিলাম ইন্টারলেকেন স্টেশনে। অনেক যাত্রীদের দেখলাম যে থুন স্টেশনে নেমে যেতে। থুন স্টেশন থেকে ইন্টারলেকেন ওয়েস্ট পর্যন্ত শিপ চলে, যেটা 1913 সালে স্টার্ট হয়েছিল। চারপাশের এই ন্যাচারাল বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ইন্টারলেকেন ওয়েস্ট রেলওয়ে স্টেশনে। দৈনন্দিন ব্যস্ততম জীবন থেকে শান্ত বিরতির জন্য ইন্টারলেকেন একটা বেস্ট এবং ওয়েল নোন ট্যুরিস্ট ডেস্টিনেশন। ওই দিন ইন্টারলেকেনে আমরা সকাল 9:30টাতে পৌঁছাই। ওই দিন সকালে আমাদের ব্রেকফাস্ট করে আসা হয়নি, তাই আমাদের খুবই খিদে লেগেছিল। তো আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট গিয়েছিলাম। তো ওখানে আমাদের বললো যে সকাল 10টার পর খাবার পাওয়া যাবে। সেই সময়টা স্পেন্ড করার জন্য অ্যাট দ্য সেম টাইম আমরা ইন্টারলেকেনটা এক্সপ্লোর করছিলাম, চারিদিকটা ঘুরে দেখছিলাম। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরে নদীর ধারে চলে আসি, যেটা রাইন নদীর প্রধান উপনদী। এই নদীতে প্রায় 40টিরও বেশি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন নদীর ওপর দিয়ে একটা ব্রিজ আছে, ব্রিজের ওপর দিয়ে ট্রেন গিয়ে এই হাডার বানে এসে দাঁড়াচ্ছে। হাডার বান মানে রেল। তো এখান থেকে রেল ওই টানেলের ভিতর দিয়ে হাডার কোলম যাচ্ছে, যেটাকে বলা হয় টপ অফ ইন্টারলেকেন। ওই যে দেখতে পাচ্ছেন হাডার বান স্টেশন, ওখান থেকে এই হাডার রেলগুলি প্যাসেঞ্জার নিয়ে পাহাড়ের গা বেয়ে ওই টানেলের ভিতর দিয়ে এই পাহাড়ের মাথায় গিয়ে পৌঁছায়, যেটাকে বলা হচ্ছে হাডার কোলম, যেটা সুইজারল্যান্ডের বার্নার ওভারল্যান্ড অঞ্চলে 4337 ফিট উচ্চতায় অবস্থিত, যেটাকে বলা হয় টপ অফ ইন্টারলেকেন। এখানে একটা রেস্টুরেন্টও আছে, আর এখান থেকে পুরো ইন্টারলেকেনের ভিউটা অসাধারণ সুন্দর লাগে। আপনারাও দেখুন, এই যে নদীর জলের কালারটা পুরো ব্লু, এটা ওই সামার টাইমে যখন সূর্যের আলো এই জলের ওপর পড়ে, তারপরে যে রিফ্লেকশনটা হয় সেটা দেখতে অপরূপ সুন্দর লাগে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমার তো এই নদীর ধার থেকে যেতেই ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল। চারিদিকটা পুরো সবুজে ঘেরা পাহাড় দিয়ে, আর মাঝখান দিয়ে এই ব্লু রঙের জলের একটা নদী বয়ে যাচ্ছে। এই জল আসলে হিমবাহের বরফ গলা স্বচ্ছ জল। সুইজারল্যান্ডের সমস্ত রিভার, লেক সবগুলোই এরকম ব্লু জলে ভর্তি, আর চারিদিকটা এরকম আল্পস পর্বত দিয়ে ঘেরা, এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো চারিদিকটা। মানে আমার তো ওখান থেকে যেতেই ইচ্ছে করছিল না কোথাও, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই। তারপর তো যেতে তো হবেই, কারণ ওই দিন আমাদের প্ল্যান ছিল জুংফ্রাউয়ের। তাই ওখানে এদিক ওদিক করে কিছু ছবি তুলে নিয়ে তারপর আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম জুংফ্রাউয়ের জন্য। তারপর অনেক ঘোরাঘুরি করার পর আমরা আবার সেই ইন্ডিয়ান রেস্টুরেন্টে চলে আসি, যেখানে আমাদের সকাল 10টার পর আসতে বলা হয়েছিল। সেখানে আমরা পেট ভরে ভালো করে খাওয়া দাওয়া করে, যেটাকে আপনারা ব্রেকফাস্ট বলুন বা লাঞ্চ বলুন, যাই বলুন না কেন, আমরা পেট ভরে খেয়ে তারপর আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর ইন্টারলেকেনটা আমরা আরও এক্সপ্লোর করতে শুরু করি। চারিদিকে হোটেলস, রাস্তাঘাট পুরো সবুজে ঘেরা, আর ফুল গাছ দিয়ে চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো। আমার মনে হচ্ছিল যে ছোটোবেলায় আমরা যে ড্রয়িং বুকে যেমন রং তুলি দিয়ে আঁকতাম, ঠিক সেই রকমই কেউ যেন নিজের হাতে সাজিয়ে রেখেছে চারিদিকটা।
অপরূপ সুন্দর, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই ভালো লাগছিল। এরপর আমরা হোহেম্যাট পার্কে চলে আসি, যেটাকে বলা হয় হার্ট অফ ইন্টারলেকেন। 35 একর জায়গার ওপর অবস্থিত এই পার্কটা, এখানে প্যারাগ্লাইডিং হয় সামারে, এবং উইন্টারে এই জায়গাটা পুরোটা বরফে ঢেকে যায়, তাই এখানে লোকজন আইস স্কেটিংও করে। ওখানে আমরা দেখলাম প্রচুর মানুষজন প্যারাগ্লাইডিং করছে। আর ইন্টারলেকেনে আসার পথেও আমরা দেখলাম প্যারাগ্লাইডিংয়ের একটা অফিস রয়েছে, সেখানে সব মানুষজন রেজিস্ট্রেশন করাচ্ছে প্যারাগ্লাইডিংয়ের জন্য। আর এখানে লোকজন তো সেলফ প্যারাগ্লাইডিংও করছে, যেখানে নিজেরাই ল্যান্ড করছে, নিজেরাই সব কিছু করছে। আসলে প্যারাগ্লাইডিংকে এইরকমভাবে সচক্ষে সামনাসামনি দেখার সুযোগ আগে কোনো দিন হয়নি আমাদের, কারণ আমরা যখনই দেখেছি ওই ইন্টারনেটেই দেখেছি, সামনাসামনি প্যারাগ্লাইডিং তো দেখা হয়নি। আর অসম্ভব সুন্দর লাগছিল, চারিপাশটা এত সুন্দর, আর এরা পাখির মতো উড়ে বেড়াচ্ছে চারিদিকে, অপরূপ সুন্দর লাগছিল সত্যি বলতে কি। আর আমাদের তো ওই হাইটে খুব ভয় লাগে, উঁচুতে উঠে গেলে মনে হয় বাবা নিচের দিকে তাকালেই মুখ শুকনো হয়ে যায়, তাই আমরা ওই জিনিসটা অতটা আমরা পারবোই না হয়তো ওগুলো করতে, তো ওই জন্য নিচ থেকে দেখে বেশ ভালো লাগছিল আমাদের। আমরা ওই বসে বসে উপভোগ করছিলাম চারিদিকের দৃশ্যটা, আর সামনে ওই যে প্যারাগ্লাইডিং করছে লোকজন, তাদেরও দেখছিলাম কত সুন্দরভাবে তারা নিখুঁতভাবে সব কিছু করছে। ওই যে আপনারাও দেখুন, ওই যে নিজেরাই কিভাবে প্যারাশুটগুলোকে নিয়ে ল্যান্ড করছে, তারপর নিজেরাই ওই প্যারাশুটগুলোকে গুছিয়ে নিয়ে ব্যাকপ্যাক নিয়ে চলে যাচ্ছে। প্যারাগ্লাইডিং ইউরোপের ম্যাক্সিমাম হিল স্টেশনগুলোতেই হয়, আর এটা মেনলি আমি দেখেছি সামার টাইমেই হয়। উইন্টার টাইমে তো এখানে পুরোটাই বরফে ঢাকা থাকে, তো প্যারাগ্লাইডিং উইন্টার টাইমে তো হয় না। উইন্টার টাইমটা তো পুরো বরফে ঢেকে যায়, তো সেই সময় আইস স্কেটিং করে, এই সমস্ত জায়গা পুরো বরফে ঢেকে যায়। আর এখানে ল্যান্ডস্কেপগুলোতেও সবাই আইস স্কেটিং করার জন্য আসে। এই যে এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটার নাম হোহেবার্গ বুলেভার্ড। এটা ইন্টারলেকেনের একটা নোটেবল রাস্তা বলতে পারেন। তো এই রাস্তার বিভিন্ন পাশে বলুন বা আশেপাশে ইন্টারলেকেন সেন্টার রয়েছে, সুইস চকলেট সেন্টার রয়েছে, এবং বিভিন্ন গার্ডেনও রয়েছে। এই গার্ডেনগুলোর মধ্যে আবার ইংলিশ গার্ডেন, জাপানিজ গার্ডেনও রয়েছে। এমনিতে তো এই জায়গাটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানের এই ফ্ল্যাট একটা ল্যান্ডস্কেপ রয়েছে। এছাড়াও সামার টাইমে চারিদিকে ফুল গাছ দিয়ে, ফাউন্টেন দিয়ে এত সুন্দর করে সাজানো যে সেটা আরও সুন্দর লাগছিল। আমার তো খুবই ভালো লাগছিল, চুপচাপ বসে থাকতে ইচ্ছা করছিল আর দেখতে ইচ্ছা করছিল চারিদিকটা। আপনারাও দেখুন চারিপাশটা কত সুন্দর লাগছে। আমরা এখানে অনেকক্ষণ বসে দুজনে টাইম স্পেন্ড করেছি, আর অনেক পিকচারও ক্লিক করেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন এই ইন্টারলেকেনে অনেক জনপ্রিয় বলিউড মুভিরই শুটিং হয়েছে। এটা হলো ক্যাসিনো অফ ইন্টারলেকেন, যেটা বার্নিস ওভারল্যান্ডের ক্রুসেল গার্ডেনে অবস্থিত, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1858 সালে। চারিদিকটা দেখুন কি সুন্দর ফুল গাছ দিয়ে এত সুন্দর করে গার্ডেনিংটা করেছে যে এই জায়গাটার মাধুর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আর চারিদিকে বসার জায়গাও রয়েছে, আর ফাউন্টেনও আছে সামনেটা, এত সুন্দর লাগছিল যে কি বলবো, এখান থেকে তো আমার যেতেই ইচ্ছে করছিল না। অনেকক্ষণ আমরা এখানে বসেছিলাম, আর ওই প্যারাগ্লাইডিং দূর থেকে দেখা যাচ্ছে, চারিদিকটায় পাহাড় দিয়ে ঘেরা, জায়গাটা খুবই সুন্দর। এই যে দেখুন এখানে ইয়াশ চোপড়ার একটা স্ট্যাচু রয়েছে। 2011 সালে ইয়াশ চোপড়া অ্যাম্বাসাডার অফ ইন্টারলেকেন অ্যাওয়ার্ড পেয়েছিলেন, কারণ উনি একজন ফেমাস ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর, সেটা তো আমরা সবাই জানি। এছাড়া ওনার যে ফিল্মগুলো ছিল, যেমন DDLJ সুপার ডুপার হিট ব্লকবাস্টার একটা রোম্যান্টিক ফিল্ম, তো বিভিন্ন ফিল্মের বিভিন্ন শ্যুট, তাছাড়াও গানের, রোম্যান্টিক গানের বিভিন্ন শ্যুট এই ইন্টারলেকেন বলুন বা সুইজারল্যান্ডের বিভিন্ন দিকে হয়েছিল, মানে বিভিন্ন জায়গায় হয়েছিল। আর এই বলিউড ফিল্মের শ্যুট হওয়ার জন্য ইন্ডিয়া থেকে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে এই সুইজারল্যান্ড ভিজিট করতে। তাই ইউরোপের ওয়ান অফ দ্য মোস্ট
ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন বলতে পারেন এই সুইজারল্যান্ড। আমিও যখন ইন্ডিয়াতে থাকতাম আমারও খুব ইচ্ছে ছিল যে সুইজারল্যান্ড ভিজিট করার, তো আজ আমারও স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আমার খুব মজা আসছিল ওখানে গিয়ে, তো আমি খুবই নাচানাচি করছিলাম এই ইন্টারলেকেনের মাঠটার মধ্যে। তারপরে ওখানে টেম্পারেচার ওই দিন 33 to 35 ডিগ্রি ছিল, ভীষণ গরম লাগছিল। তো তারপর আমি কিছুক্ষণ পরে ক্লান্ত হয়ে পড়ি। আর ওখানে ড্রিঙ্কিং ওয়াটার বলতে ওখানে ট্যাপ ওয়াটারই সবাই নিচ্ছে, তো ওটাই ড্রিঙ্কিং ওয়াটার হিসাবেই সবাই নিচ্ছে আর কি। তো বলছে ওই যে বরফ গলা জলটাই আসছে আর কি। তো যেখানে সেখানে রাস্তার বিভিন্ন জায়গাতেই ওই ওয়াটারগুলো পাওয়া যাচ্ছিল। তো ওখান থেকে আমরা জল খেয়ে নাচানাচি করে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর তারপর আমরা রওনা দিয়েছিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন জুংফ্রাউ এর উদ্দেশ্যে, যেটাকে বলা হয় টপ অফ ইউরোপ। তারপর ওখান থেকে আমরা ট্রেন ধরে ফার্স্ট গিয়েছিলাম লটারব্রুনেনে। তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যে ট্রেন যাচ্ছে একটা পাহাড়ের মাথায়, চারিদিকে পাহাড় দিয়ে উঁচু উঁচু পাহাড় দিয়ে ঘেরা, এঁকে বেঁকে ট্রেন চলেছে। আর বাইরেটা দেখুন, অসম্ভব সুন্দর ভিউ। আমি তো জাস্ট হাঁ করে বাইরের দিকে তাকিয়েই বসেছিলাম। আপনারাও দেখুন, আমার এই ভিডিওর মাধ্যমে আপনারাও চলে এসেছেন সুইজারল্যান্ডে। তো এটা পুরো বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস বলতে পারেন। আর সত্যিই পুরোপুরি ওয়ার্থ ইট। দেখুন চারপাশটা কত সুন্দর, আমার তো পুরো চোখ ভরে যাচ্ছিল। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এই ট্রেন জার্নিটা লং ডিস্টেন্সই বলতে পারেন, কারণ 1 ঘন্টা লেগেছিল প্রায় আমাদের পৌঁছাতে গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট টার্মিনাল স্টেশনে। তো ওই পুরোটাই রাস্তাটা এঁকে বেঁকে পাহাড়ের গা দিয়ে, তারপর টানেলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট টার্মিনালে। তো ওখান থেকে আমরা আইগার এক্সপ্রেস ধরেছিলাম, যেটা ছিল একটা কেবল কার। তো সেটা দিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম আইগার গ্লেসিয়ার স্টেশনে। ওটা ছিল আমাদের গন্ডোলা রাইড। তো ওই আইগার গ্লেসিয়ার স্টেশন থেকে আমাদের একটা ট্রেন ধরতে হয়েছিল। আগে তো আমরা গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট থেকে আইগার গ্লেসিয়ার স্টেশনে এসেছিলাম কেবল কার করে। তো ওই কেবল কার থেকে নেমে আমরা ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে ট্র্যাক বলছে ওটাকে, তো ওই রেলওয়েটা ধরতে হয়েছিল আমাদের আইগার গ্লেসিয়ার স্টেশন থেকে জুংফ্রাউ পর্যন্ত ওই ট্র্যাকটা আছে। তো ওটাকে বলছে ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে ট্র্যাক। সত্যি অসাধারণ সুন্দর। এই ভিডিওতেই আমার আছে ওই জার্নিটা, তো আপনারা দেখে। আমি আগে কোনোদিন এত উঁচুতে রেল যাচ্ছে কোনোদিন দেখিনি। এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে অত পাহাড়ের উঁচুতে রেল যাচ্ছে। তো সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না, এতটাই সুন্দর। তো ওটা আইগার এবং মঙ্ক পর্বতের মধ্যে দিয়ে টানেল করে গেছে আর কি, ওর মধ্যে দিয়ে জুংফ্রাউতে পৌঁছেছে।
এই যে আমরা প্রায় এসেই পড়েছি গ্রিন্ডেলওয়াল্ড ফার্স্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি। তো এখানে নেমে আমরা কেবল কার ধরবো জুংফ্রাউয়ের জন্য। তো সামার টাইমে বেশ ভালোই ভিড় হয়েছে, দেখলাম প্রচুর লোকজন আসছে দেখতে জুংফ্রাউ। তো সবাই প্রায় ওইদিকেই যাচ্ছে। সত্যি একটা আনবিলিভেবল এক্সপিরিয়েন্স, কারণ এই এত ট্যুরিস্টকে সব এত সেফভাবে পাহাড়ের ওপরে তুলছে। আর শুধু যে স্ট্রং লোকেদের তুলছে তা না, সমস্ত বয়স্ক লোক, সমস্ত বাচ্চা, ইভেন পেটদেরকেও লোকজন নিয়ে যাচ্ছে। তো সবাই কত সেফভাবে ওপরে উঠছে, মানে যারা হাঁটতে পারে না, তারা স্ট্রেচারে করে আছে, তারাও যাচ্ছে এই একইভাবে সেই পাহাড়ের মাথায়। মানে আমি তো ভাবতেও পারি না যে এইভাবে সবাই পাহাড়ের ওপরে উঠছে, যারা আর কি যেতে ইচ্ছে। অনেকে আছে যে পাহাড়ে হেঁটে হেঁটে উঠতে হবে, পায়ে ব্যথা, কী করে অত উঁচুতে উঠবো, তাই হয়তো অনেকের আশা থাকলেও যেতে পারে না। কিন্তু এখানে যেভাবে এত সুন্দরভাবে সবাইকে তুলছে, কারোর হয়তো ব্লাডের সমস্যা, ব্লাড প্রেশারের, তাই জন্য অনেক নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হতে পারে। তো অনেক কিছু সমস্যাকে উপেক্ষা করে এত সুন্দরভাবে এত সুন্দর সিস্টেম তৈরি করেছে, এত সেফ একটা সিস্টেম যে কোনো অ্যাক্সিডেন্ট নেই, কোনো অ্যাক্সিডেন্টের রিপোর্ট নেই। এত মানুষকে পাহাড়ের মাথায় একভাবে প্রত্যেক বছর ইচ অ্যান্ড এভরি টাইম তুলছে। তো আমার খুব ভালো লেগেছে এদের এই সিস্টেমটাকে, খুবই ভালো লেগেছে সত্যি। একটু পয়সা খরচা হোক, কিন্তু পুরোপুরি ওয়ার্থ ইট। এত ভালো সিস্টেম, এত সফিস্টিকেটেড, আর বলে বোঝাতে পারবো না, জাস্ট ভাষায় প্রকাশ করা যাবে না। আপনারা দেখুন, নিজেরাই উপভোগ করুন এবং নিজেরাই বলুন যে কেমন লাগছে। দেখুন, এই ছিল কেবল কারের জার্নিটা। কত সুন্দর লাগছে, চারিপাশটা পুরো ল্যান্ডস্কেপটা দেখা যাচ্ছে, চারিদিকটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে এই ল্যান্ডস্কেপে কত ছোট ছোট বাড়ি, আর কি সুন্দর লাগছে তাই না, পুরোপুরি এই ভ্যালি টাইপের। তো আমরা 2015 সালে গিয়েছিলাম কাশ্মীর, ওখানেও আছে মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গা আছে। তো ওখানেও মাঝখানটা একটা ল্যান্ডস্কেপ আছে, চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, অসম্ভব সুন্দর। তো এই দেখুন চারিপাশটা কি সুন্দর, চারিদিকটা পাহাড়ে। আর এখন তো সামার টাইম, তাই পাহাড়ের বরফগুলো পুরো গলে গেছে, নাহলে এইগুলো পুরোটাই বরফে ঢাকা থাকে। উইন্টার টাইমে এখানে সবাই স্কেটিং করে। এখন তো চারিপাশে প্যারাগ্লাইডিং আপনারা দেখলেন, সামার টাইমে প্যারাগ্লাইডিং হয়, এই এক পাহাড় থেকে উঠে আস্তে আস্তে নিচের দিকে নামে, তো এইভাবে হয়। তো দেখুন কি সুন্দর লাগছে, পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর এটা ছিল 15 মিনিটসের একটা জার্নি। আর এরপরে কেবল কার থেকে নেমে তো আমাদের একটা ট্রেন ধরতে হবে, বলছে ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে যেটা, ওটাও প্রায় 30 মিনিটের মতো ডিস্টেন্স ছিল, মানে 30 মিনিটের একটা জার্নি ছিল। তো ওটাও দেখাবো আমি আপনাদের জার্নিটা, কত সুন্দর দেখুন, আপনারাও উপভোগ করুন। আপনারাও সুইজারল্যান্ড কেমন লাগছে দেখুন, আর জানাবেন আমাকে কেমন লেগেছে আপনাদের।
দেখছিলাম আল্পসের এই ল্যান্ডস্কেপগুলোর। দেখুন ওই যে চারিদিকে পুরো হাইকিংয়ের ট্রেল পুরো ভর্তি, এখানে প্রচুর মানুষ হাইকিং করে। তো এই হাইকিংয়ের ট্রেল বলতে পারেন এটা খুব ইজিয়েস্ট সেফেস্ট যাই বলুন না কেন, প্রচুর হাইকিং ট্রেল, এখানে প্রচুর ভালোভাবে লোক হাইকিং করতে পারে আর কি। হয় না যে প্রচুর খাড়া পাহাড়ে উঠতে হচ্ছে, সেটাও নয়, মানে ল্যান্ডস্কেপে এত সুন্দরভাবে চারিদিকে এঁকে বেঁকে সবাই ওই হাইকিং মানে করছে আর কি, প্যারাগ্লাইডিং করছে। এখানে এগুলো মানে খুব ভালোভাবে আর কি সেফভাবে ইজিভাবে করা যায়। তো দেখুন দেখা যাচ্ছে চারিদিকে হাইকিংয়ের ট্রেলগুলো, প্রচুর মানুষ হেঁটে হেঁটে উঠছে দেখছে। ওই যে ওখানে একটা লেক দেখা যাচ্ছে, নীল জলটা, তো এই আর কি। কেবল কারে বসে আমরা কিছু পিকচার ক্লিক করেছিলাম, আর এই আশেপাশে যে কেবল কারগুলো ক্রস করে যাচ্ছে আসছে ওগুলো দেখছিলাম, আর তারপরে চারিপাশের ভিউটাও দেখছিলাম। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আইগার গ্লেসিয়ার স্টেশনে। চলুন নেমে পড়া যাক। এবার আমরা পরের ট্রেনটা ধরবো, যেটা যাচ্ছে জুংফ্রাউ জগ, টপ অফ ইউরোপ। দেখুন কেবল কার থেকে নেমে এসে দেখি এত বড় লাইন পড়েছে, সবাই যাচ্ছে জুংফ্রাউ দেখতে, সব ট্যুরিস্ট। আর গরমটাও পড়েছিল বটে, ওই দিন ভীষণ গরম ছিল, বাইরের টেম্পারেচার প্রায় 33 থেকে 35 ডিগ্রির মতো ছিল। সবাই পুরো ঘামছে, ঘেমে নিয়ে একেবারে একেকার। মনেই হচ্ছিল না যে সুইজারল্যান্ড দেখতে এসেছি, মনে হচ্ছিল যে দুবাইতে এসেছি বুঝি। যাই হোক, খুব সুন্দর জায়গা, দেখে খুব ভালো লাগছিল। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন তো, খুব কষ্ট হচ্ছিল ঠিকই, গরমে চারিদিকটা ভীষণ গরম লাগছিল, ঘাম হচ্ছিল, খুবই কষ্ট লাগছিল, কিন্তু চারিপাশটা দেখে চোখ মন সব ভরে যাচ্ছিল। আর সেই মনেই হচ্ছিল না যে এত কষ্ট হচ্ছে, এতই ভালো লাগছিল চারিপাশটা দেখতে। আর ট্যুরিস্টরাও এত ভালো, এখানে আমরা অনেক ছবি তোলার চেষ্টা করছিলাম। তো একটা দাদা এসে বললেন যে তোমাদেরকে একটা ছবি তুলে দেবো। আমরা বললাম হ্যাঁ দিন তাহলে। তো সবাই সবার হেল্প করছিল, ছবি তুলে দিচ্ছিল, সবাই নিজেরা সরে গিয়ে অন্যকে ছবি তুলতে দেওয়ার সুযোগ করে দিচ্ছিল। তো সবাই খুব হেল্পফুল ছিল। এই যে ট্রেন থেকে নেমে পড়লাম, এবার এটাই জুংফ্রাউয়ের স্টপটা, এই যে লেখা আছে এখানে জুংফ্রাউ। তো এটা প্রায় টানেলের মধ্যেই ছিল স্টপটা। আর দেখুন কত ভিড়, কত ট্যুরিস্ট এসেছে সবাই দেখতে সামার টাইমে জুংফ্রাউ। যাই হোক, তো এখানে এটা পাহাড়ের অনেক উঁচুতে হলেও এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে, যেমন ধরুন প্যানোরামিক ভিউ, তারপর সুইস চকলেট কিভাবে বানাচ্ছে তার একটা হিস্ট্রি, তো ওখানে একটা চকলেট শপ, তাছাড়া রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের ট্যুরিস্টদের জন্য দোকান আছে জিনিসপত্র কেনার জন্য। তাছাড়াও রয়েছে অ্যালপাইন সেন্সেশনের একটা ভিউ, তারপরে সুইস প্ল্যাটো রয়েছে যেটা একটা ফ্ল্যাট সারফেস, সেখানে বরফ আছে। এছাড়া তো বরফের যারা অ্যাক্টিভিটি করতে এসছে, আইস স্কেটিং, তারপরে রোলার কোস্টার, এগুলো তো আছেই বিভিন্ন জায়গায়। এছাড়া হেলিকপ্টারের সার্ভিস। তারপরে এই যে চলে আসি আমরা প্যানোরামিক ভিউয়ের সামনে। তো এটা খুবই একটা অ্যাডভেঞ্চারাস সিন। তো এটা একটা ফুল বড় একটা জায়েন্ট স্ক্রিনে আল্পসের পিকগুলো দেখাচ্ছিল, আর তার সঙ্গে ছিল পুরো অ্যাডভেঞ্চারাস একটা মিউজিক, যার জন্য এর মধ্যে দিয়ে আমরা যখন যাচ্ছিলাম খুবই অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিল আমাদের।
এরপর আমরা লিফটে করে ওপরে যাই এবং এই যে লিফটে করে উপরে আসার পরেই পুরো জায়গাটা ট্রান্সপারেন্ট গ্লাস দেওয়া রয়েছে, আর পুরো ভিউটা এখান থেকে যাতে দেখা যায় মাউন্টেন ভিউটা। এটাকে টপ অফ ইউরোপ বলছে, 3571 মিটার সি লেভেল থেকে উপরে। তো এই যে, আর তাছাড়া এখানে একটা গেট করা আছে যেখান দিয়ে বাইরে বেরোতে হবে, আর লোহার একটা ব্যারিকেড করা আছে, চারিদিকটা পুরো ঘেরা। আর এই যে বিল্ডিংটা, এটা পুরো পাহাড়ের মাথায়। এইটাই আমার অবিশ্বাস্য লাগে যে এত উঁচুতে কীভাবে এটাকে বানিয়েছে, মানে জাস্ট ভাবাই যায় না, আমি তো ভাবতেই পারি না। আর এত বছর আগে এত সুন্দরভাবে, নিখুঁতভাবে, এত সেফভাবে বানিয়েছে। এটা অবিশ্বাস্যকর বলুন বা আশ্চর্যের কি জানেন তো, সেই 1912 সাল থেকে এই জুংফ্রাউকে ট্যুরিস্টদের জন্য অ্যাক্সেসেবল করে দেওয়া হয়েছিল। তো সেই 1912 সাল থেকে আজ পর্যন্ত প্রায় প্রত্যেক বছর 1 মিলিয়নের মতো লোক আসে এই জুংফ্রাউ ভিজিট করতে। এই পাহাড়ের এত উঁচুতে, ওই যে আগেই বললাম সি লেভেল থেকে 3571 মিটার উঁচুতে এত বড় একটা বিল্ডিং টাইপের বানানো, মানে সেই সময় আমার তো ভাবলেই মনে হয় অবিশ্বাস্যকর। ভিতরে লিফট আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, যেমন ধরুন অ্যালপাইন সেন্সেশন, চকলেট শপ, রেস্টুরেন্ট, কফি শপ, তারপরে একটা আইস কেভ, তারপরে আরও অনেক কিছু, যে যেরকমভাবে এক্সপ্লোর করতে চায় সব রকমই আছে। তো এত সুন্দর একটা জিনিস, পাহাড়ের এত উঁচুতে এত সুন্দর একটা গ্লেসিয়ার, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, সেটা বরফে ঢাকা থাকে প্রায় সারা বছরই। খুব সুন্দর জিনিসটা দেখতে। জুংফ্রাউ সত্যি এটা ওয়ার্থ ইট। ওই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টার এসে দাঁড়িয়েছে। তো এখানে হেলিকপ্টার সার্ভিসও রয়েছে, যাতে করে ট্যুরিস্টরা এই সমস্ত ল্যান্ডস্কেপগুলোতে এসে নামে আর ওখান থেকে হাইকিং করে, স্কেটিং করে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত হয়। রোলার কোস্টার আছে, অনেক কিছু করার আছে। জুংফ্রাউ হলো সুইজারল্যান্ডের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে প্রায় প্রত্যেক বছর 1 মিলিয়নের মতো ট্যুরিস্ট আসে এটা ভিজিট করতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো ম্যাপটা দেওয়া আছে জুংফ্রাউয়ের, চারিদিকে কি কি মাউন্টেন দিয়ে ঘেরা, তো সেটা পুরোপুরি লেখা আছে এবং ম্যাপটা দেওয়া আছে। এই জুংফ্রাউ বার্নিস আল্পস দিয়ে ঘেরা, এর মধ্যে রয়েছে মঙ্ক আইগার। এটা সি লেভেল থেকে প্রায় 3471 মিটার উঁচুতে অবস্থিত। পাহাড়ে ওঠার স্বপ্ন আমাদের সকলেরই। তো এখানে এত স্মুথলি, এত সেফলি জুংফ্রাউতে ট্যুরিস্টদেরকে নিয়ে আসছে, যেটা বর্ণনা না করে আমি পারছি না। কারণ ইন্টারলেকেন থেকে একটা ট্রেন ধরলেই গ্রিন্ডেলওয়াল্ড থেকে কেবল কার ধরলেই বলছে যে আইগার গ্লেশিয়ার থেকে ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে ট্র্যাক দিয়ে পৌঁছে যাচ্ছেন হাইয়েস্ট রেলওয়ে স্টেশনে, যেটার নাম জুংফ্রাউ। তো এত স্মুথ একটা জার্নি, এত সুন্দরভাবে পাহাড়ের একদম খাড়াই পাহাড়ের ওপরে উঠছে। তো এখানে এত সেফভাবে নিয়ে আসছে যে মানে সকলেই আসতে পারছে এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকজন সবাই আসছে। আমি যেদিন গিয়েছিলাম সেদিন দেখলাম একজন মহিলা স্ট্রেচারে করে এসেছেন, তিনি তার ফটো তুলছেন, এনজয় করছেন নিজের মতো করে। তো এটাই বলার
যে যে যেই রকম ভাবেই থাকুন না কেন, বিভিন্ন হেলথ ইস্যুস হোক বা ফিজিক্যালি ফিট নয়, পাহাড়ে উঠতে পারবো না, বিভিন্ন কারণে হোক না কেন, তাদের সকলের জন্য এত সুন্দর ব্যবস্থা করা রয়েছে, এত সুন্দর সার্ভিস যে সবাই উঠতে পারবে পাহাড়ের ওপরে। এটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারাও দেখুন। জানি না ক্যামেরাতে কতটা আমি ক্যাপচার করতে পেরেছি, কিন্তু স্বচক্ষে দেখে তো আমার খুব ভালো লেগেছে। আর কিছু বলার নেই আমার, জাস্ট ওয়ার্থ ইট, জাস্ট পয়সা ওয়াসুল বলতে পারেন। একটু এক্সপেন্সিভ বাট খুব ভালো। এই যে রেলওয়েটা ইন্টারলেকেন বা ক্লাইনেস এডিক থেকে জুমফ্রাউতে আসছে, এটা পার্টলি টানেলের মধ্যে দিয়ে আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়েই আসছে। সি লেভেল থেকে 3454 মিটার উচ্চতায় ইউরোপের হাইয়েস্ট রেলওয়ে স্টেশন জুমফ্রাউ অবস্থিত, যেটা স্যাডেলের পূর্বে এবং ফিং স্টেশনের নিচে ইউরোপের হাইয়েস্ট বিল্ডিংয়ের সঙ্গে যুক্ত। এই যে ইউরোপের হাইয়েস্ট বিল্ডিং, এখানে প্যানোরামিক বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, তারপর শপস রয়েছে, এক্সিবিশনস রয়েছে, পোস্ট অফিস রয়েছে, আর এখানে বিভিন্ন টানেল রয়েছে যেগুলো বাইরের দিকে নিয়ে যায়, আর সেই বাইরে থেকেই শুরু হয় সিকিউরড হাইকিং ট্রেলগুলো। দ্য স্ফিংস অবজারভেটরি, ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা অ্যাডিশনাল ভিউইং প্ল্যাটফর্ম ফর রিসার্চার at the height of 3572 meter from sea level। তো এটাকে বলা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট স্টেশন ইন সুইজারল্যান্ড। এই অবজারভেটরি হাউসে যাওয়া যায় জুমফ্রাউ থেকে লিফটে করে, আর এটা গ্লোবাল অ্যাটমসফিয়ারটাকে এখান থেকে দেখা যায় এই অবজারভেটরি হাউস থেকে। যে এটাকে অ্যাটমসফিয়ারিক রিসার্চ স্টেশনও বলা হয়। এখানে রিসার্চাররাই শুধু যেতে পারে, আর এখানে জুমফ্রাউয়ের রেডিও রিলে স্টেশনও বলা হয় এখানে রয়েছে। তো এটা পাবলিকের জন্য অ্যাক্সেসেবল নয়। এখান থেকে ক্লাইমেট কিভাবে চেঞ্জ হচ্ছে, কিভাবে অ্যাটমসফিয়ার চেঞ্জ হচ্ছে, পুরোটাই মনিটর করা হয়। পুরো গ্লোবাল মানে পুরো ওয়ার্ল্ডে কিভাবে চেঞ্জ হচ্ছে, তো এখানে রিসার্চাররা রিসার্চ করে। এখানে একটা রিসার্চের পয়েন্ট রয়েছে, তো এটাও খুব ভালো জিনিস। পাহাড়ের এত উঁচুতে এই রিসার্চ সেন্টারটাও রয়েছে। এরপর আমরা খুব এনজয় করেছিলাম ওই জুমফ্রাউয়ের ওপরটাতে, অনেক পিকচার ক্লিক করেছিলাম, অনেক টাইম স্পেন্ড করেছিলাম। মাউন্টেনগুলোর পিকগুলোর প্রত্যেকটা পিকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম, আর অনেকক্ষণ ধরে চারিদিকের ভিউটা দেখছিলাম আমরা। খুব ভালো লাগছিল আমাদের। এই জুমফ্রাউতে আরও অনেক অ্যাক্টিভিটিস রয়েছে, যেমন আইস প্যালেস আছে, অ্যালপাইন সেন্সেশন আছে। তো আমরা এই স্প্রিংস হলের মধ্যে দিয়ে অ্যালপাইন সেন্সেশনের মধ্যে দিয়ে যাই আইস প্যালেসে। তো এরপরে দেখতে পাবেন আপনারা। তো এই যে দেখুন ভিউটা এখান থেকে কেমন লাগছে, স্প্রিংস হলটাকে খুব সুন্দর লাগছিল, আপনারাও দেখুন। 1912 সালের 1 আগস্ট থেকে জুমফ্রাউ রেলওয়েটা ট্যুরিস্টদের জন্য অ্যাক্সেসেবল করে দেওয়া হয়েছিল, যেটা আমি আপনাদের আগেও বলেছি। কিন্তু গ্রিন্ডেলওয়াল্ড, লটারব্রুনেন, আপনারা জানেন যে গ্রিন্ডেলওয়াল্ড, লটারব্রুনেন এগুলো ইন্টারলেকেন অস্ট থেকে জুমফ্রাউ আসার পথেই পড়ে, মাঝখানে দুটো স্টেশন। এইবার এই গ্রিন্ডেলওয়াল্ড, লটারব্রুনেন থেকে আপনি ওয়েগারআলপস রেলওয়ে ধরে ক্লাইনেস এডিক রেলওয়ে স্টেশনেও যেতে পারেন। এটা ঠিক তার উল্টো দিকে। ক্লাইনেস এডিক রেলওয়ে স্টেশনকে ভ্যালি স্টেশনও বলা হয়, যেটা সি লেভেল থেকে 2161 মিটার উঁচুতে অবস্থিত। তো এখান থেকে এই ক্লাইনেস এডিক রেলওয়ে স্টেশন থেকে জুমফ্রাউয়ের দূরত্ব 9.34 কিলোমিটার, যেটা প্রায় পুরোটাই আন্ডারগ্রাউন্ডের মধ্যে দিয়ে ট্রেন যাবে। আর এর মধ্যখানে
দুটো স্টপ আছে, একটা আইগার গ্লেসিয়ার অ্যান্ড অ্যানাদার ইজ আইসমার। আমাদের নিজেদেরই মনে হচ্ছিল কত উঁচুতে এসে গেছি আমরা। আর তারপরে দেখুন ওই যে পাখিগুলোও এসেছে, দু একটা পাখি দেখতে পাচ্ছিলাম বেশ, যে তারা এত উঁচুতে কী করে উড়ে উড়ে এসছে নিজেরা। বেশ অবাক লাগছিল পাখিগুলোকে দেখে, এত উঁচুতে তারা এসছে। আগেই বলেছি আপনাদেরকে 1912 সাল থেকে জুংফ্রাউ রেলওয়ে চালু হওয়ার সাথে সাথে জুংফ্রাউয়ের যাতে ট্যুরিস্টদেরকে টেক কেয়ার করার জন্য এখানে অনেক রেস্টুরেন্ট এবং ভিউইং প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। অনেক ঘোরাঘুরি করার পর, অনেক এনজয় করার পর তারপর আমরা আবার স্প্রিংস হলের মধ্যে যাই এবং এখানে গিয়ে দেখি এটা লেখা আছে জুংফ্রাউ জগ টপ অফ ইউরোপ বলে। তো ওখানে আমি অনেক পিকচার ক্লিক করছিলাম আবার। আর ভিতরটা পুরোটা ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে পুরোটা ঘেরা ছিল, আর এইভাবে চারিদিকে ম্যাপ ছিল। তো দেখছিলাম যে আমরা কোথায় আছি, ইভেন চারিপাশে কি কি মাউন্টেন আছে সেগুলোর নামও দেওয়া ছিল ওখানে। তো এই ভিউটা দেখুন এইরকম ছিল, কি সুন্দর লাগছে চারিদিকটা। আর সামার টাইমে তো সব সময় রোদ্দুর ছিল, অনেকটা টাইম ধরে ডে লাইট থাকে, তাই আরও বেশি ভালো লাগছিল। ওই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারের নিচে ঝুলিয়ে বেঁধে জিনিসপত্র সব নিয়ে যাচ্ছে। তো ওটা দেখলাম যে এইখানের বিভিন্ন স্প্রিংস হল বলুন, এটা তো খুব উঁচুতে, ইউরোপের হাইয়েস্ট বিল্ডিং বলছে, সব থেকে টপ বিল্ডিং। তো এখানে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসা, নিয়ে যাওয়া, মেনটেনেন্সের কাজ, কনস্ট্রাকশনের কাজ, এখানে এই হেলিকপ্টার দিয়েই মালপত্র নিয়ে আসে, নিয়ে যায়, লোকজনও আসা যাওয়া করে। তাই জন্য এই বিল্ডিংটাতে আসাটা একটু এক্সপেন্সিভ, কারণ সমস্ত কিছু মেনটেনেন্স, সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট হেলিকপ্টার দিয়ে যাতায়াত করে, তো তাই হয়তো। এরপর আমরা স্প্রিংস হলে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, আর আমাদের ইলেকট্রনিক্স গ্যাজেটগুলোকেও চার্জ দিচ্ছিলাম, আর নিজেরাও
কিছু খেয়েছিলাম। আমি তো ব্যাগে করে কিছু স্ন্যাক্স নিয়ে গিয়েছিলাম, তো ওপরে ওখানে বসে বসে খাচ্ছিলাম আর ভিউ দেখছিলাম। স্ফিংস হল থেকে আইস প্যালেস যাওয়ার মধ্যবর্তী যে 250 মিটারের দীর্ঘ একটা করিডোর রয়েছে, তো সেটা পুরোটাই এইরকম পাহাড় কেটে টানেল টাইপের করা। তো এর মধ্যেই এই অ্যালপাইন সেন্সেশনটা রয়েছে। তো এখানে অ্যালপাইন সেন্সেশনটা এরকম টাইপ একটা গ্লোব টাইপের করে তার মধ্যে এইভাবে দেখানো হয়েছে যে এখানকার ওয়ার্কাররা কিভাবে দিন রাত পরিশ্রম করে কিভাবে তারা আল্পসের এই পাহাড়গুলোকে কেটে কেটে জুংফ্রাউ জগ রেলওয়ে স্টেশন বানিয়েছে, রেলওয়ে পথটাকে পুরোটা বানিয়েছে। তো উইন্টার টাইমে কেমন থাকে, সামার টাইমে কেমন থাকে, তাদের জীবনযাত্রা কীভাবে রোপওয়ে, কেবল কার এই যে বানিয়েছে, এই যে পুরো একটা ভিজুয়ালাইজেশন বলুন, পুরো একটা স্ক্রিনিং টাইপের এখানে দেখিয়েছে। তো খুব সুন্দর, এটা মিউজিকের সঙ্গে এটা বাজছিল, চলছিল, আর বেশ ভালো লাগছিল। একটা অ্যাডভেঞ্চারাস মিউজিকের সঙ্গে ছিল এই জিনিসটা। তো ওখানে সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিল ওটা সেন্সেশনটা। আর তারপরে আবার এরকম টানেলের মধ্যে দিয়ে আমাদের যেতে হলো। তো তারপরে এরকম এসকেলেটর ছিল, তার মধ্যে দাঁড়িয়ে গেলাম। তো চারপাশটায় ছবি দেওয়া আছে, অ্যালপাইনের ছবি, পুরো আল্পস পর্বতের। এই যে দুপাশে যাওয়ার দুপাশে দেখুন, রাস্তার দুপাশে এইরকম আলপাইনের পিকগুলোর ছবি, আর তার মধ্যে ওয়ার্কাররা কিভাবে কাজ করেছে, কিভাবে এটাকে বানিয়েছে, তো পুরো জিনিসটা এখানে দেওয়া আছে। তো খুব সুন্দরভাবে এখানে সমস্ত কিছু সাজানো গোছানো আছে। আর তার মধ্যেই চলছিল একটা অ্যাডভেঞ্চারাস সং, তো যেটার মধ্যে মনে হচ্ছিল যে কিছু অ্যাডভেঞ্চারাস জিনিসপত্র হয়েছে আর কি এটা বানাতে। অনেক অনেক কিছু, অনেক ওয়ার্কারদের অনেক স্যাক্রিফাইস, অনেক কিছু গেছে। এই যে সেখানে সব ছবিগুলো এইরকমভাবে দেওয়া আছে, দেখুন কীভাবে কাজ হয়েছে, কীভাবে মানুষ বানিয়েছে। এটা সত্যি একটা অবিশ্বাস্যকর জিনিস বানিয়েছে। আর শুধু আজকে না, কত বছর আগে এই জিনিসগুলো ভাবনা চিন্তা করে কত ভালোভাবে নিখুঁতভাবে বানিয়েছে। সত্যি অসাধারণ একটা সুন্দর জিনিস। পাহাড়ের এত উঁচুতে এত কিছু তৈরি করেছে, পাহাড় কেটে কেটে। এই যে দেখুন ছবিতে দেখা যাচ্ছে কিভাবে পাহাড় কাটা যন্ত্র দিয়ে কত ওয়ার্কার তারা কাজ করছে, পাহাড়গুলোকে কাটছে কিভাবে। তো এমনিতেই বলা হয় যে এই জায়গাটার মধ্যে দিয়ে গেলে মানুষের শিরদাঁড়ার ভিতর দিয়ে একটা যেন কাঁপুনি বয়ে যায়, কারণ এত ওয়ার্কার, এত মানুষের স্যাক্রিফাইস এই যে বানানোর জন্য এই রাস্তাটা এত সুন্দরভাবে জুংফ্রাউ জগ রেলওয়েটা বানানোর পিছনে এত মানুষের স্যাক্রিফাইস রয়েছে, যে তাই জন্য মানুষের একটা অনুভূতি হয় যে শুধু যে ঠান্ডা শীতলতার কারণে একটা কাঁপুনি দেয় সেটা নয়, এখানে এত মানুষের এত স্যাক্রিফাইস। এই যে এরকমভাবে কাঠকে কেটে তার উপরে নাম লেখা আছে, কোন মানুষের কোন সাল থেকে কত সাল পর্যন্ত, এগুলো মেনশন করা আছে। এই যে দেখুন এখানে লেখা আছে জুংফাউ বান, বান মানে রেলওয়ে স্টেশন, আর এখানে সমস্ত তার ডিটেলস দেওয়া আছে। এইভাবে রাস্তাগুলো বানানো পুরো টানেল টাইপের আর কি, পাহাড় কেটে কেটে, কিন্তু খুব সেফ, খুবই সুন্দর, একদম নিখুঁত। আর এই যে তাদের নাম, পাশে সালগুলো দেওয়া আছে।
এই যে এবার এসে পড়েছি আমরা আইস প্যালেসের সামনে। আইস প্যালেসটা এইভাবে একটা সিঁড়ি দিয়ে নামতে হবে। তো প্রথমটা দেখে আমার অনেকটা কেভ লেগেছিল, কারণ আগে আমরা অনেক জায়গাতে কেভে গেছি, যেমন ইটলিতে একটা জায়ান্ট কেভে গিয়েছিলাম আমরা। তো আপনারা জানেন নিশ্চয়ই, আমার এই চ্যানেলেই রয়েছে ভিডিওটা, গ্রটা গিগান্টে বলে। ওটা খুব বড় একটা কেভ, তো ওরকমই মনে হচ্ছিল আমার, আইস দিয়ে পুরো চারিদিকটা ঘেরা এখানে। তো ওখানে আইস ছিল না বা বাকিটা ওরকম মনে হচ্ছিল, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে অসাধারণ সুন্দর আইসগুলোকে বিভিন্ন শেপে কেটে, যেমন টপ অফ ইউরোপ বলে লেখা আছে বা আরও অনেক কিছু করা আছে ভিতরে আইসের। তো খুব সুন্দর লাগছিল। দেখুন আপনারা কেমন লাগছে জানাবেন, খুব ভালো লাগবে নিশ্চয়ই আপনাদেরও। দেখুন এটা 1930 থেকে ওপেন করা হয়েছিল। তো কিছু ট্যুরিস্ট গাইড প্লাস হচ্ছে গভর্নমেন্টের সহায়তায় এটা বানানো হয়েছিল। তো পুরোটা পাহাড় কেটে কি সুন্দর করে করা, দেখুন খুব সুন্দরভাবে সাজানো। আর সারা বছরই এটা এরকমই থাকে। আমরা তো সামার টাইমে গিয়েছিলাম। তো এই যে এরকমভাবে সবাই ভিতরে দাঁড়িয়ে ছবি তুলছে বিভিন্ন জায়গাতে, বেশ ভালো লাগছিল, নতুনত্ব একটা জিনিস। তো এইরকমভাবে একজন করেই যাওয়া যাবে, তো এরকম জায়গাও ছিল, খুব ভালো লাগছিল। তো জেনারেলি যেটা হয় যে পাহাড়ের অনেক উঁচুতে উঠলে অক্সিজেনের প্রবলেম হয়, ব্রেথিংয়ের প্রবলেম হয়, কিন্তু এখানে এত সুন্দরভাবে এত ভালোভাবে সমস্ত কিছু করা যে এর ভিতরে ঢুকেও আমাদের ব্রেথিংয়ের কোনো প্রবলেম হচ্ছিল না, কারণ এটা অনেক পাহাড়ের অনেকটা উঁচুতে, তারপরেও আমাদের কোনো প্রবলেম হচ্ছিল না। বাচ্চা বয়স্ক সবাই এসেছে, তো কারোরই কোনো প্রবলেম হয়নি। তো খুব সেফভাবে সবাই কি সুন্দরভাবে যাচ্ছে দেখুন। অনেক পিকচার ক্লিক করেছিলাম বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, বিভিন্ন পোজ দিয়ে, খুব বেশ ভালো লাগছিল আমাদের, তাই আমরা খুব এনজয় করছিলাম জায়গাটাকে। আর এই যে দেখুন বিভিন্ন জায়গায় এইভাবে দাঁড়িয়ে, প্রচুর লোকও ছিল, সবাই যে যার নিজের মতো এনজয় করছে। টুরিস্টরাও খুব হেল্পফুল ছিল। আমাদের এখানে একটা জুমফ্রাউ টপ অফ ইউরোপ বলে লেখা ছিল, তো আমাদের অনেকে পিকচার ক্লিক করে দিচ্ছিল, সবাই সবাইকেই হেল্প করছিল, ছবি তুলে দিচ্ছিল একে অপরের। তো এই যে দেখুন ভিউটা। এই যে তারপরে চলে এসেছিলাম আমরা সুইস প্ল্যাটোতে। তো এটাকে গ্লেসিয়ার প্ল্যাটো বলে। তো এটা একটা ফ্ল্যাট সারফেস, আর জুমফ্রাউটা একদম টপ। তো ওখান থেকে লিফটে করে নেমে এইভাবে এসে আমরা ওই হলটা, মানে পুরোটাই তো একটা বিল্ডিং, তো ওই বিল্ডিংয়ের ওপর থেকে আমরা নিচে লিফটে করে এসে সেইখান দিয়ে, আর একটু এটা একটা গেট করা আছে, তো বাইরেটা এটা, তো পুরোটাই পাহাড়ের ওপরেই পুরোটাই, কিন্তু ওই পাহাড়টাকে কেটে খানিকটা ফ্ল্যাট করে এই সারফেসটা বানানো। চারিদিকে আল্পসের বড় বড় পিক এই যে দেখা যাচ্ছে দেখুন, আর এক পাশে ফরেস্ট, আর ওই যে উপরে এটা জুমফ্রাউয়ের একদম টপটা, আর সেখান থেকে এই নিচটা, এটা পুরো খোলা আকাশের নিচেটা পুরোটা স্নো কভার্ড, বিভিন্ন পিকগুলো দেখা যাচ্ছে, আর নিচেও বরফ পড়ে রয়েছে। এই যে ভিউটা অসাধারণ সুন্দর দেখুন। আর এই হেলিকপ্টার যাচ্ছে বিভিন্ন, আগেই বলেছি এখানে বিভিন্ন রিপেয়ারিং বা মেনটেনেন্সের কাজ হয় হেলিকপ্টারের মাধ্যমে, সমস্ত যন্ত্রপাতি আর জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আসা হয় মেনটেনেন্সের জন্য। তো হেলিকপ্টার সবসময়ই চলছে, শুধু যে ট্যুরিস্টদের জন্য চলছে তা না, বিভিন্ন কাজের জন্য অনেকে নিয়ে আসছে। তো এই হচ্ছে ভিউটা। এটা জুমফ্রাউ রেলওয়ে স্টেশন থেকে 10 মিনিট আসতে হয়, এখানে আসতে গেলে 10 মিনিটের পথ। তো এই হচ্ছে একটা
সারফেস আর চারিদিকটা এইরকম। এত সুন্দর ভিউটা, মনে হচ্ছিল আকাশের একদম কাছে চলে এসেছি, আর খুবই এনজয় করছিলাম আমরা। দেখুন ভিউটা, আপনাদেরও খুব ভালো লাগবে নিশ্চয়ই। সবাই যে যার মতো কত পিকচার তুলছিল, কত উঁচুতে পুরো মাউন্টেনের যে একটা রেঞ্জ, সেই পুরো মাউন্টেন রেঞ্জটা দেখা যাচ্ছে এরকম উঁচু থেকে। তো অসাধারণ সুন্দর লাগছিল। আর মাঝে মাঝে পুরো মেঘে ঢাকা পড়ে যাচ্ছিল পিকগুলো। তো দেখুন কেমন লাগছে। দেখছিলাম বিভিন্ন পোজে ছবি তুলছিল, তাই জন্য আমারও ইচ্ছা হলো, আমিও বিভিন্ন পোজ দিচ্ছিলাম। তো
জানি না কতটা ভালো হচ্ছিল, তাও চেষ্টা করেছিলাম। এটা যদি জানতাম বা আমার মাথাতেই ছিল না যে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে হবে এরকম কায়দা করে ওরকম কায়দা করে, তাহলে আমি ইনস্টাগ্রাম থেকে কিছু পোজ আর কি দেখে যেতাম। কিন্তু আনফর্চুনেটলি আমার করা হয়নি, তো আমি ওখানেই ট্রাই করছিলাম, তো ভালো আসছিল না। একবার পাখির মতো করে, একবার অনেকে দেখুন এই যে পাশে পোজ দিচ্ছিল বিভিন্নভাবে, দাঁড়িয়ে উঠে বসে, তো আমার কিছুই মাথায় আসছিল না, তাও আমি ট্রাই করছিলাম, জানি না কতটা ভালো হয়েছে। তো এই যে ভিউটা কিন্তু অসাধারণ লাগছিল, এই যে পুরোটা ভ্যালির একটা ভিউ আসছে, মাঝখানে বরফের ওই জলটা চলে যাচ্ছে, গ্লেসিয়ার যে ব্যাপারটা আর কি, গ্লেসিয়ারের যে জলটা যাচ্ছে আর চারিদিকে পাহাড়ের ওই ভ্যালিটা, ওই অসাধারণ ওই ভিউটা লাগছিল আমার। দেখুন কেমন লাগছে। আর ওই পিছনে ওই যে বরফ সরানোর যে গাড়িটা আছে, আর উপরে ওই যে দেখা যাচ্ছে ওটা জুংফ্রাওয়ের টপটা। দেখুন পাহাড়ের কত উঁচুতে কিভাবে বসিয়েছে, ওটা পুরোটা পাহাড়ের ভিতরটা পুরোটা কেটে 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 বিল্ডিংগুলোকে বানিয়েছে, মানে অবিশ্বাস্যকর ব্যাপার। যাই হোক,
যে তারপরে আমরা চলে এসেছিলাম লিন্ড সুইস চকলেট হেভেনে। তো এখানে হিস্ট্রিটা দেওয়া আছে যে লিন্ড কিভাবে চকলেট বানিয়েছিল, খুব টেস্টি হচ্ছিল না লিন্ডের চকলেট, তারপর সে কি করেছিল সে এখানে একটা হিস্ট্রি দেওয়া রয়েছে। তো রোডলফে লিন্ড সে একদিন শুক্রবার রাতে তার মিক্সারের মধ্যে কোকো পাউডার আর চিনির যে মিশ্রণটা রেখে গিয়েছিল, তো সেটা বন্ধ করতে ভুলে গিয়েছিল মিক্সারটা। তো সোমবার যখন সে ফিরে আসে তখন দেখে যে ওই মিশ্রণটা একটা টেস্টি ক্রিমে পরিণত হয়ে গিয়েছিল। তো সেটা থেকেই লিন্ডের এই চকলেট, পুরো ওয়ার্ল্ড ফেমাস চকলেট, সুইস চকলেট, লিন্ড চকলেট। তো এইভাবেই তৈরি হয়েছিল লিন্ডের সুইস চকলেটটা। তো এখানে পুরোটাই হিস্ট্রি আছে, এখানে একটা শপ আছে, তো আপনি টেস্ট করে দেখে তারপরে কিনতে পারেন। তো এই সুইস চকলেট তো আমাদের জার্মানিতে প্রচুর আছে, প্রত্যেকটা শপে পাওয়া যায়, তাই আমরা আলাদা করে এখান থেকে নিইনি, জুংফ্রাউ থেকে, কারণ সুইস চকলেট আমাদের এখানে জার্মানিতে পাওয়া যায় অ্যাভেলেবেল পুরোটাই, তাই জন্য নিইনি। কিন্তু যে ট্যুরিস্টরা শুধু সুইজারল্যান্ড ঘুরতে এসেছে তো তারা তো অবশ্যই নেবে। তো এই যে ছিল লিন্ডের চকলেট শপটা, দেখুন পাহাড়ের এত উঁচুতে লিন্ডের চকলেট শপ, কি সুন্দর না? এই যে দেখুন কেমন লাগছে, কেমন সাজানো আছে চারিদিকে, আর এইভাবে হিস্ট্রিটা এখানে পুরোটা দেখানো আছে। তারপরে ওখানে স্ক্রিনে ভিজুয়ালাইজেশন চলছিল, এই ছিল পুরোটা। এরপরে আমরা ট্রেন ধরে চলে গিয়েছিলাম, মানে জুংফ্রাউ বানে চলে এসেছিলাম স্টেশনে। তো ওখান থেকে ট্রেন ধরে আমরা চলে গিয়েছিলাম ক্লাইনেসেডিগে। তো ক্লাইনেসেডিগের ভিডিওটা আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো সেখানেরও অসাধারণ একটা ভিউ আছে ক্লাইনেসেডিগ থেকে, পুরো আল্পসের ভিউটা অসাধারণ সুন্দর। তো সেটা পরের ভিডিওতে দেখতে পাবেন। আজকের মতো টাটা, বাই বাই।